ক্ষমতা আর দারিদ্র্যের দ্বন্দ্বে যখন পুরনো সম্পর্ক এসে দাঁড়ায় তখন কি শুধু আইন কথা বলে নাকি বিবেক জেগে ওঠে? বিচ্ছেদের বহু বছর পর একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার স্ত্রী যখন তার প্রাক্তন দিনমজুর স্বামীকে হাতকড়া পরাতে গ্রামে প্রবেশ করলেন, তখন যে হাড় হিম করা দৃশ্য তৈরি হল, তা দেখে শুধু মানুষ নয়, যেন প্রকৃতিরও কান্না পেল। বন্ধুরা, এটি এমন এক সত্য ঘটনা যা প্রমাণ করে যে পোশাকের জৌলুসের চেয়ে মনের সততা অনেক বেশি দামি। এটি সেই কাহিনীর পুনর্নির্মাণ যেখানে অহংকার হেরে গিয়েছিল এবং ধুলোমাখা সততা জয়ী হয়েছিল। আসুন আমরা প্রবেশ করি নদীর ধারে সেই গ্রামে যেখানে এই মর্মান্তিক নাটকটি মঞ্চস্থ হয়েছিল। পশ্চিমবঙ্গের এক জেলা শহরের উপকণ্ঠে কালিন্দী নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামেই বাস করত রাঘব। বয়স খুব বেশি নয়, কিন্তু তার চোখে মুখে জীবনের কঠোর দায়িত্বের গভীর ছাপ স্পষ্ট ছিল। মাটির দেওয়াল, নড়বড়ে জানলা, সামনে কালিন্দী নদীর বয়ে চলা স্রোত, আর পেছনে জীবনযুদ্ধে ভরা এক সংসার, এটাই ছিল রাঘবের পরিচয়। রাঘব খুব বিত্তবান ছিল না, কিন্তু মনের দিক থেকে সে ছিল কাঁচের মতো স্বচ্ছ এক মানুষ। দিনের বেলায় সে কখনো অন্যের জমিতে ক্ষেতমজুরি করত, কখনো কারো বাড়িতে ভারী ইটের বোঝা বইত, আবার কখনো ডিঙি নৌকায় করে নদীর ওপারে যাত্রীদের পৌঁছে দিত। যে কাজই সে পেত তা অত্যন্ত সততার সাথে সম্পন্ন করত। গ্রামবাসীরা বলত, রাঘব গরিব হতে পারে, কিন্তু সে হীরের মতো বিশ্বাসযোগ্য। সেই গ্রামেই বাস করত নন্দিনী। নন্দিনী ছিল শিক্ষিত, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং আকাশ ছোঁয়া স্বপ্ন দেখা এক মেয়ে। তার বাবা ছিলেন একজন সাধারণ সরকারি কর্মচারী, যিনি মেয়েকে উচ্চশিক্ষিত করার জন্য নিজের সারা জীবনের পুঁজি উৎসর্গ করে দিয়েছিলেন। নন্দিনী দুচোখে শুধু একটাই স্বপ্ন জ্বলজ্বল করত, জীবনে বড় কিছু করা, এমন কিছু হওয়া যাতে মানুষ তার নাম শ্রদ্ধার সাথে উচ্চারণ করে। রাঘব আর নন্দিনীর প্রথম দেখা হয়েছিল গ্রামের প্রাথমিক স্কুলের সীমানার কাছে। রাঘব সেখানে দুস্থ বাচ্চাদের বিনামূল্যে খাতা কলম দিতে এসেছিল, আর নন্দিনী ছুটির পর ছোট ছোট ছেলেমেয়েদের পড়াচ্ছিল। প্রথম দেখায় কোনো সিনেমার মতো প্রেম হয়নি, কিন্তু কথাবার্তা শুরু হলো এবং ধীরে ধীরে তাদের মধ্যে একটি অদৃশ্য মায়ার বাঁধন তৈরি হল। নন্দিনীর ভালো লাগল রাঘবের সরলতা, আর রাঘব মুগ্ধ হল নন্দিনীর আত্মবিশ্বাস দেখে। কয়েক মাসের মধ্যেই দুজনে অনুভব করতে পারল যে এই সম্পর্ক শুধু বন্ধুত্বের গণ্ডিতে আটকে নেই। রাঘব একদিন বুক ভরা সাহস নিয়ে নন্দিনীকে বলল, আমি হয়তো ধনী নই, কিন্তু কথা দিচ্ছি তোমাকে কখনো চোখের জল ফেলতে দেব না। নন্দিনী হেসেছিল। সেই সময় তার মনে হয়েছিল যে ভালোবাসাই পৃথিবীর সবকিছু। দুই পরিবারের লোকেরা খুব একটা আপত্তি জানাল না। গ্রামে খুব সাধারণভাবেই তাদের বিয়ে হল। ধুলোমারা পথ, উৎসবের কোলাহল, কালিন্দী নদীর সাক্ষী রেখে ৭ পাক আর নতুন আশায় ভরা এক দাম্পত্যের শুরু। বিয়ের শুরুর মাসগুলো স্বপ্নের মতো কাটল। ছোট ঘর, আসবাবপত্র কম, কিন্তু দুজনের মনে কথার ভাণ্ডার ছিল অফুরন্ত। রাতে মাটির চুলোর পাশে বসে দুজনে ভবিষ্যতের স্বপ্নের জাল বুনত। নন্দিনী বলত, আমি আরও পড়তে চাই, সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিতে চাই। রাঘব এক মুহূর্ত না ভেবেই বলে দিত, করো, যা খরচ লাগবে আমি জোগাড় করব। এখান থেকেই আসল লড়াইয়ের গল্প শুরু হয়। নন্দিনীর পড়াশোনার খরচ, মোটা বই, কোচিংয়ের ফিস, সব কিছু রাঘবের সামান্য রোজগারেই চলতে শুরু করল। সে আগের চেয়ে দ্বিগুণ পরিশ্রম করতে শুরু করল। ভোরে সূর্য ওঠার আগে অন্ধকারে তেরিয়ে পড়ত, আর রাতে শরীর ভেঙে ক্লান্ত হয়ে ফিরত। অনেকবার সে নিজে পেট ভরে খাবারও খেত না, শুধু এইটুকু বলে হাসত, তুমি মন দিয়ে পড়াশোনা করো, ওতেই আমার পেট ভরে যায়, এটাই আমার আনন্দ। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতির রং বদলাতে লাগল। দারিদ্র্য শুধু পকেটের টাকার অভাব নয়, এটি সম্পর্কের মধ্যেও বিষ ঢেলে দেয়। কখনো মাসের বিদ্যুতের বিল দেওয়া যেত না, আবার কখনো পরীক্ষার ফিয়ের জন্য মানুষের কাছে হাত পাততে হতো। নন্দিনী পড়াশোনায় ক্রমশ এগিয়ে যাচ্ছিল, কিন্তু রাঘব সেই একই জায়গায় দাঁড়িয়েছিল। একজন দিনমজুর, একজন মাঝি, একজন গরিব মানুষ। পাড়া প্রতিবেশীরা এবার নন্দিনীর কান ভাঙাতে শুরু করল। এত উচ্চশিক্ষা নিচ্ছ কার জন্য? এই মূর্খ লোকটা তোমাকে কি দিতে পারবে? কাল যখন বড় অফিসার হবে তখন কি এই ভাঙা কুঁড়ে ঘরে মানাবে? শুরুতে নন্দিনী এসব কথায় কান দেয়নি, কিন্তু বিষাক্ত শব্দ ধীরে ধীরে মনের গহীনে বাসা বাঁধে। এখন তার রাঘবের নীরবতা অসহ্য লাগতে লাগল, তার দারিদ্র্য কাঁটার মতো বিঁধতে লাগল। এক বর্ষার রাতে যখন ছাদ চুইয়ে ঘরের মেঝেতে জল পড়ছিল, নন্দিনী হঠাৎ রাগে ফেটে পড়ল। আর কতদিন আমরা এভাবে পশুর মতো বাঁচব রাঘব? আমার স্বপ্ন অনেক বড়, আর তোমার রোজগার খুবই নগণ্য। রাঘব চুপ করেছিল। তার কাছে এর কোনো উত্তর ছিল না, ছিল শুধু হাড় ভাঙ্গা পরিশ্রম। সে ম্লান হেসে শুধু এটুকুই বলল, আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করে দেব। কিন্তু নন্দিনীর ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল।
তার মনে হতে লাগল রাঘব তার উজ্জ্বল ভবিষ্যতের পথে এক মস্ত বাধা। পড়াশোনার চাপের পাশাপাশি তার মনের ভেতর রাঘবের প্রতি দূরত্বও বাড়তে থাকল। পরীক্ষার প্রস্তুতির প্রয়োজনে নন্দিনী শহরের দিকে বেশি থাকতে শুরু করল। সেখানে নতুন পরিবেশ, নতুন চিন্তাধারার মানুষ আর সফলতার নতুন উদাহরণ ছিল। অনেকেই বলতো, তোমার মতো মেয়ের পাশে কোনো বড় অফিসারকেই মানায়। আর প্রতিবার এই কথায় রাঘব তার জীবন থেকে একটু একটু করে পিছিয়ে পড়ত। একদিন নন্দিনী সেই নিষ্ঠুর কথাটা বলে দিল, যা রাঘবের সাজানো পৃথিবীটা নাড়িয়ে দিল। আমি এই সম্পর্ক আর টেনে নিয়ে যেতে পারছি না। আমি জীবনে অনেক দূর এগিয়ে যেতে চাই, আর তোমার সাথে থেকে আমি এগোতে পারব না। রাঘবের মনে হল যেন কেউ জ্যান্ত অবস্থায় তার বুক থেকে হৃৎপিণ্ডটা ছিঁড়ে নিল। সে কাঁপা গলায় শুধু জিজ্ঞেস করল, আমার দারিদ্র্যই কি আমার একমাত্র অপরাধ? নন্দিনী চুপ রইল। তার সেই কঠিন নীরবতাই ছিল উত্তর। বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। গ্রামে সালিশি সভা বসল। মানুষ ভিড় করে তামাশা দেখতে এলো। কেউ রাঘবের জন্য দীর্ঘশ্বাস ফেলল, কেউ বা নন্দিনীর উচ্চাকাঙ্ক্ষাকে সঠিক বলল। নন্দিনী নিজের বাবার বাড়ি চলে গেল এবং তারপর পাকাপাকিভাবে শহরে। রাঘব সেই ভাঙা কুড়ে ঘরেই রয়ে গেল, একা, পরিত্যক্ত, এক ভাঙা মানুষ। বিচ্ছেদের পর রাঘবের জীবন আরও দুর্বিষহ হয়ে গেল। সমাজ তাকে ব্যর্থ স্বামীর তকমা দিয়ে দিল। কিন্তু সে জীবনের কাছে হার মানেনি। সে রোজ সকালে কালিন্দী নদীর দিকে তাকিয়ে শপথ করে বলত, যদি আমার দারিদ্র্য অপরাধ হয় তবে আমি এই শাস্তিও মাথা পেতে নেব, কিন্তু কখনো ভুল পথ বেছে নেব না। অন্যদিকে নন্দিনী শহরে নতুন এক জীবন শুরু করে ফেলেছিল। বই, কোচিং সেন্টার, লাইব্রেরি, এইসবই ছিল তার জগৎ। সে আর একবারও পেছনে ফিরে তাকায়নি। তার মনে হতে লাগল সে সঠিক সিদ্ধান্তই নিয়েছে। বিচ্ছেদের পর রাঘবের জীবন যেন এক ধূসার রঙে মিশে গিয়েছিল। কুয়াশাচ্ছন্ন ভোর, নদীর পাড়ে, সারাদিনের হাড় ভাঙা খাটুনি, আর রাতে সেই কবরের মতো নিস্তব্ধতা। ঘরে এখন আর কারো পায়ের শব্দ শোনা যেত না, না চুলোয় চা ফোটার শব্দ, না কারো অপেক্ষায় প্রদীপ জ্বালানোর আয়োজন। নন্দিনী চলে গিয়েছিল, কিন্তু নিজের পেছনে কিছু জ্বলন্ত প্রশ্ন রেখে গিয়েছিল। সত্যিই কি রাঘব কারো স্বপ্নের যোগ্য সঙ্গী ছিল না? গ্রামের মানুষ তাকে এখন অন্য নজরে দেখতে শুরু করল। কেউ তাকে করুণার চোখে দেখত, কেউ বা আড়ালে চাপা হাসি হাসত। সালিশি সভায় যা হয়েছিল তার আলোচনা এখনও গ্রামের মোড়ে মোড়ে ভাসত। রাঘবের এতে খুব কষ্ট হতো, কিন্তু সে নিজেকে ভেঙে পড়তে দেয়নি। সে জানত, আজ যদি সে ভেঙে পড়ে তবে কাল উঠে দাঁড়ানোর নৈতিক অধিকারটুকুও হারিয়ে ফেলবে। তার বৃদ্ধা মায়ের শরীর দিন দিন খারাপ হচ্ছিল। ওষুধের খরচ, ঘরের রেশন, আর তার ওপর পুরনো ঋণের বোঝা, সবকিছু একসাথে পাহাড়ের মতো মাথায় এসে পড়েছিল। অনেকবার এমন হয়েছে যে সে নিজের রক্ত জল করা মেহনতের মজুরিও পুরো পায়নি। তখন সে নদীর পাড়ে বসে অনেকক্ষণ একদৃষ্টে জল দেখতে থাকত। তার মনে হতো যেন নদীও তার মতো সব আবর্জনা বুকে নিয়ে নিরন্তর বয়ে চলেছে। এক সন্ধ্যায় গ্রামের জরাজীর্ণ স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় সে দেখল কিছু বাচ্চা ভাঙা স্লেটে যোগ বিয়োগ করার চেষ্টা করছে। স্কুলের মাস্টারমশাই অনেকদিন আসেননি। বাচ্চাদের চোখে ছিল এক অজানা ভয়, ভয় পাছে তাদের পড়াশোনা বন্ধ হয়ে যায়। রাঘব সেখানেই থমকে দাঁড়াল। তার হঠাৎ নন্দিনীর বলা একটা কথা মনে পড়ল, শিক্ষাই হল সবচেয়ে বড় হাতিয়ার। সেই মুহূর্তেই সে মনে মনে এক দৃঢ় সিদ্ধান্ত নিল যে সে এই বাচ্চাদের পড়াবে, বিনিময়ে সে কিছু পাক বা না পাক। পরের দিন থেকে সে রোজ সন্ধ্যায় কাজ শেষে স্কুলের বারান্দায় বসতে লাগল। প্রথমে বাচ্চারা কিছুটা দ্বিধা করল, তারপর ধীরে ধীরে তার কাছে আসতে লাগল। রাঘব কখনো নিজেকে শিক্ষক বলে দাবি করেনি। সে শুধু তাদের বড় দাদা বা বন্ধু হয়ে পড়াতে লাগল। গ্রামবাসীরা অবাক হয়ে দেখল যে মানুষটা নিজে ভেতর থেকে ভেঙে গিয়েছিল, সেই মানুষটাই আজ অন্যের স্বপ্ন জোড়া লাগাচ্ছে। অন্যদিকে শহরে নন্দিনীর জগৎ ছিল একদম আলাদা। আকাশচুম্বী দালান, দ্রুতগতির জীবন, আর সিভিল সার্ভিস পরীক্ষার প্রবল মানসিক চাপ। সকালে কোচিং, দুপুরে লাইব্রেরিতে পড়াশোনা, রাতে নোটস তৈরি করা। প্রথম বছর সে প্রিলিমস পরীক্ষায় ব্যর্থ হল। সেই রাতে সে বালিশে মুখ গুজে খুব কেঁদেছিল। তখন তার রাঘবের কথা খুব মনে পড়েছিল, তার সেই শান্ত মুখ, কোনো প্রশ্ন না করে পাশে থাকার সেই বিরল স্বভাব। কিন্তু সেই নিজেকে নিজেই বোঝাল, ফিরে তাকানো মানে দুর্বলতা। দ্বিতীয় বছরও তার সংগ্রাম কিছু কম ছিল না। অনেকবার জমানো টাকা শেষ হয়ে যেত, মেসের ভাড়া দেওয়া কঠিন হতো। নন্দিনী বাধ্য হয়ে টিউশন পড়ানো শুরু করল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলত, আমাকে অফিসার হতেই হবে,
তার চোখে এখন শুধু একটাই স্বপ্ন ভাসত, খাকি ইউনিফর্ম। গ্রামে রাঘবের পরিচয়ও বদলাতে শুরু করেছিল। মানুষ তাকে এখন আর তালাকপ্রাপ্ত স্বামী নয়, বরং বাচ্চাদের রাঘবদা বলতে শুরু করল। সে অশিক্ষিত কৃষকদের ব্যাংকের ফর্ম ভরে দিতে সাহায্য করত, অসুস্থদের কাঁধে করে শহরের হাসপাতালে নিয়ে যেত। মাঝে মাঝে সে নিজে না খেয়ে খালি পেটে ঘুমিয়ে পড়ত, কিন্তু সাহায্যের জন্য আসা কাউকে ফেরাত না। একদিন গ্রামের পাশের সরকারি খাস জমিতে কিছু বাইরের লোক দখল নিতে এলো। তারা নিজেদের বড় বড় রাজনৈতিক নেতাদের লোক বলে দাবি করছিল। গ্রামের সাধারণ মানুষ ভয়ে পিছিয়ে গেল। রাঘব বুক চিতিয়ে এগিয়ে এলো এবং বলল, এই জমি গ্রামের মানুষের, এখানে বাচ্চাদের খেলার মাঠ হবে। কথা কাটাকাটি বাড়ল, তাকে হত্যার হুমকি দেওয়া হলো, কিন্তু রাঘব হার মানেনি। সে পুরনো দলিল আর কাগজ জোগাড় করল, দিনের পর দিন অফিসারদের দরজায় ঘুরল। এখান থেকেই কিছু ক্ষমতাশালী লোকের চোখের বালিতে পরিণত হল সে। অন্যদিকে নন্দিনীর তৃতীয় বছর ছিল তার জীবনের নির্ণায়ক সময়। সে নিজেকে পড়াশোনায় পুরোপুরি উজাড় করে দিল। যখন রেজাল্ট বের হল এবং তার নাম মেধা তালিকার ওপরের দিকে জ্বলজ্বল করছিল, তখন তার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। সে অনেকক্ষণ কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। অফিসার হয়ে যাওয়া নন্দিনীর চোখ দিয়ে অঝোর ধারায় জল বেরিয়ে এলো। এই জল খুশির ছিল, কিন্তু কোথাও না কোথাও বুকের ভেতরে একটা বিশাল শূন্যতাও ছিল। ট্রেনে বসে প্রথম পোস্টিংয়ের জন্য যাওয়ার সময় সে জানলা দিয়ে বাইরে তাকাল। সোনালি ক্ষেত, ছোট গ্রাম, নদী, সব কিছু পেছনে চলে যাচ্ছিল। তার নিজের গ্রামের কথা মনে পড়ল, কালিন্দী নদীর পাড়ের সেই মাটির ঘর আর রাঘব। সে প্রথমবার নিজেকে প্রশ্ন করল, আমি কি সত্যিই ঠিক করেছিলাম? গ্রামে সেদিন উৎসবের মতো পরিবেশ তৈরি হয়েছিল। যখন কেউ খবরের কাগজ পড়ে জানালো যে গ্রামের মেয়ে নন্দিনী আইপিএস অফিসার হয়ে গেছে, কিছু লোক টিপ্পনি কেটে বলল, দেখলে তো, ও ঠিকই করেছিল ওই গরিবের সাথে তালাক নিয়ে। রাঘব কোনো উত্তর দিল না। সে শুধু বাচ্চাদের খাতা বন্ধ করালো আর চুপচাপ বাড়ি ফিরে এলো। রাতে সে নদীর দিকে তাকিয়ে শুধু ফিসফিস করে বলল, ঈশ্বর, তুমি তাকে খুব সুখে রেখো। সময় গড়াতে লাগল। রাঘবের বিরুদ্ধে গ্রামে ধীরে ধীরে মিথ্যে গুজব ছড়াতে শুরু করল। সেই জমি মাফিয়ারা, যাদের জমির ওপর নজর ছিল, তারা রাঘবকে সমাজবিরোধী ও উপদ্রবী বলে প্রচার করতে লাগল। রাঘবের বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে তার বিরুদ্ধে থানায় মোটা ফাইল তৈরি হচ্ছে। দিনটি ছিল শীতের সকাল। নদীর ওপর হালকা কুয়াশা ভাসছিল এবং গ্রাম তার রোজকার ছন্দে ফিরছিল। রাঘব বাচ্চাদের পড়ানোর জন্য স্কুলের বারান্দায় বসেছিল। স্লেটে খড়ির আঁচড়, বাচ্চাদের কলকাকলি, সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু তার বুকের ভেতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল, যেন বাতাস তাকে কোনো অশুভ বার্তা দিচ্ছিল। দুপুর হতে হতে গ্রামের রাস্তায় পুলিশের গাড়ির চাকা আর সাইরেনের আওয়াজ গুমড়ে উঠল। সাইরেনের তীব্র চিৎকার শুনে মানুষ আতঙ্কিত হয়ে নিজেদের ঘর থেকে বেরিয়ে এলো। এমন দৃশ্য আগে কখনো এই গ্রামে দেখা যায়নি। বাচ্চাদের পড়াশোনা ভয়ে থেমে গেল। রাঘব মাথা তুলে রাস্তার দিকে তাকাল। নীলবাতির ঝলকানি, খাকি ইউনিফর্ম আর সাথে অস্ত্রধারী পুলিশ বাহিনী। পুরো পরিবেশ হঠাৎ থমথমে ও কঠোর হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। নতুন আইপিএস অফিসার গ্রামে এসেছেন। নাম শুনেই রাঘবের হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। নন্দিনী। সে গাড়ি থেকে গটগট করে নামল। গায়ে চকচকে খাকি ইউনিফর্ম, কাঁধে অশোকস্তম্ভ ও তারা, চোখে ইস্পাত কঠিন আত্মবিশ্বাস আর মুখে কঠোরতার ছাপ। সেই নন্দিনীই ছিল যাকে সে একসময় বৃষ্টিতে ভিজতে দেখে মুগ্ধ হয়েছিল, যার স্বপ্নের জন্য সে নিজের শরীরের হাড় পর্যন্ত ঘষে ফেলেছিল। কিন্তু আজ সে তাকে চিনতেও ভয় পাচ্ছিল। গ্রামের প্রধান, কিছু স্থানীয় নেতা আর পুলিশ অফিসাররা নন্দিনীর পেছনে পেছনে চলছিল। সবাই সোজা সেই সরকারি জমির দিকে এগোল যেখানে দখলের মামলা চলছিল। রাঘবও ধীর পায়ে সেখানেই পৌঁছাল। তার চোখ নন্দিনীর চোখের সাথে মিলল। এক মুহূর্তের জন্য দুজনের দৃষ্টি ধাক্কা খেল। না কোনো স্মিত হাসি, না কোনো পরিচিতির আভাস, শুধু যান্ত্রিক আনুষ্ঠানিকতা। নন্দিনী হাতের ফাইল খুলল। তার কণ্ঠস্বর ছিল বরফের মতো ঠান্ডা এবং আদেশমূলক। এই জমিতে অবৈধ দখল এবং মানুষকে উস্কানি দেওয়ার অভিযোগে রাঘব নামের ব্যক্তিকে হেফাজতে নেওয়া হবে। পুরো গ্রামে শ্মশানের নীরবতা নেমে এলো। সবার নজর রাঘবের উপর আটকে গেল। ভয়ে কেউ একটা কথা বলার সাহস করল না। রাঘব ভিড় ঠেলে এগিয়ে এলো। আমিই রাঘব। নন্দিনী ফাইল থেকে মাথা তুলে দেখল। তার আঙুল ফাইলের ওপর শক্ত হয়ে চেপে বসল। এক মুহূর্তের জন্য তার শ্বাস যেন আটকে গেল, কিন্তু পরমুহূর্তেই সে নিজেকে সামলে নিল পেশাদারিত্বের চদরে। হাতকড়া লাগাও, সে নিস্পৃহ আদেশ দিল।
লোহার ঠান্ডা হাতকড়া যখন রাঘবের পরিশ্রমী কবজিতে লাগল তখন যেন পুরো গ্রাম শিউরে উঠল। বাচ্চাদের চোখে ছিল আতঙ্ক, সেই বাচ্চারা যাদের রাঘব পড়তে শিখিয়েছিল, আজ তারা নিজেদের গুরুকে অপরাধী হতে দেখছে। রাঘব নন্দিনীর দিকে সোজাসুজি তাকাল, তার কণ্ঠ ছিল সমুদ্রের মতো শান্ত। আমি কখনো ভাবিনি যে আমার জীবনের কাঙ্ক্ষিত ন্যায় বিচারও আমি তোমার হাতেই পাব। নন্দিনী চোখ সরিয়ে নিল, তার মুখে কোনো ভাবান্তর ছিল না। কিন্তু বুকের পাঁজরের ভেতর কিছু একটা মরমর করে ভেঙে যাচ্ছিল। পুলিশ রাঘবকে গাড়ির দিকে টেনে নিয়ে যেতে লাগল। তখনই ভিড় ছিঁড়ে এক বৃদ্ধা মহিলা বেরিয়ে এলো। কাঁপতে থাকা হাত, জরাজীর্ণ শরীর আর ভেজা চোখ। সে সোজা নন্দিনীর সামনে এসে তার পায়ে আছড়ে পড়ল। মাগো, যদি রাঘব অপরাধী হয় তবে এই পুরো গ্রাম অপরাধী। ও আমাদের বাচ্চাদের মানুষ করেছে, আমাদের জমি বাঁচিয়েছে, ও চোর নয়। নন্দিনী এক পা পিছিয়ে গেল। সে বৃদ্ধা মহিলাকে হাত ধরে তুলল, কিন্তু তার নিজের চোখও ছলছল করে উঠল। আইন নিজের কাজ করবে, সে কঠোর গলায় শুধু এটুকুই বলতে পারল। পুলিশের গাড়ি চলতে শুরু করল। রাঘব জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। সেই পরিচিত অলিগলি, সেই চেনা মানুষগুলো সব কিছু পেছনে চলে যাচ্ছিল। তার মনে কোনো ভয় ছিল না, শুধু একটা প্রশ্ন কাঁটার মতো বিঁধছিল, সত্য কি সবসময় ক্ষমতার কাছে এভাবেই হেরে যায়? থানায় পৌঁছতেই শুরু হল ম্যারাথন জিজ্ঞাসাবাদ। অভিযোগ, মিথ্যে বয়ান, জাল নথিপত্র সব কিছু টেবিলের ওপর ছড়িয়ে পড়ল। নন্দিনী নিজেই তাকে জিজ্ঞাসাবাদ করছিল। প্রতিটা প্রশ্নের সাথে তার কণ্ঠস্বর আরও কঠোর ও যান্ত্রিক হচ্ছিল, যেন সে নিজেকেই বারবার প্রমাণ করতে চাইছিল যে সে শুধুই একজন অফিসার। তুমি গ্রামের মানুষকে উস্কেছিলে কেন? আমি তাদের নিজেদের ন্যায্য হকের জন্য মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখিয়েছি। তুমি জানো এটা বেআইনি কাজ? বেআইনি হল গরিবের জমি দখল করা, সত্য বলা কখনো বেআইনি নয়। নন্দিনীর ফর্সা মুখ রাগে লাল হয়ে গেল। আইন আমাকে শিখিও না, সে টেবিল চাপড়ে বলল। রাঘব মলিন হেসে দিল। আইন তো বইয়ের পাতায় থাকে নন্দিনী, জীবনে বাঁচতে গেলে মানবতা চাই। তার মুখে নিজের নাম শুনেই নন্দিনীর হাত কেঁপে উঠল। এই প্রথমবার এত বছর পর সে রাঘবের মুখে নিজের নাম শুনল, এবং সেটাও এই পরিস্থিতিতে। ঘরে পিনপতন নীরবতা নেমে এলো। জিজ্ঞাসাবাদের পর রাঘবকে লকআপে ঢুকিয়ে দেওয়া হল। লোহার গারদের পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটা আজও ততটাই শান্ত ছিল যতটা সে বিয়ের প্রথম রাতে ছিল। সে দেওয়ালে পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করে নিল। তার অগাধ বিশ্বাস ছিল সত্য দেরিতে হলেও সূর্যের মতো সামনে আসবেই। রাতে নন্দিনী নিজের সরকারি বাংলোতে একা বসেছিল। ফাইল সামনে খোলা ছিল, কিন্তু তার মন পড়েছিল অন্য কোথাও। রাঘবের সেই গভীর কণ্ঠস্বর, তার চোখের সেই স্বচ্ছ সততা, গ্রামের সেই বৃদ্ধা মহিলার কান্না, সব কিছু তার মাথায় ঘূর্ণিপাকের মতো ঘুরছিল। সে ফাইলটা পুনরায় খুলল। অভিযোগের মধ্যে অনেক কথা অসম্পূর্ণ মনে হল, অনেক কাগজ তার কাছে সন্দেহজনক লাগল। জীবনে প্রথমবার নন্দিনী নিজেকে প্রশ্ন করল, সে কি তার খাকি ইউনিফর্মের আড়ালে লুকিয়ে কোনো বড় ভুল করছে না তো? ওদিকে গ্রামে এক অদ্ভুত ভুতুড়ে পরিবেশ বিরাজ করছিল। আজ কারো বাড়িতে উনুন জ্বলেনি, কেউ হাসছিল না। মানুষ জটলা করে দাঁড়িয়ে শুধু একটাই কথা বলছিল, রাঘব কখনো ভুল হতে পারে না। পরের দিন সকালে যখন নন্দিনী থানায় পৌঁছাল, তখন দেখল বাইরে বিশাল ভিড় জমে আছে। মানুষ চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো স্লোগান নেই, কোনো চিৎকার নেই, শুধু চোখে এক রাস আশা। নন্দিনী সেই ভিড় দেখল, তারপর সোজা লকআপের দিকে চলে গেল। রাঘব গারদের পেছনে দাঁড়িয়েছিল, তার চোখে সেই একই প্রশান্তি। নন্দিনী নিচু গলায় বলল, যদি তুমি সত্যি বলছ তবে আমার কাছে প্রমাণ চাই। রাঘব ধীর লয়ে মাথা নাড়ল। সত্যের প্রমাণ সময় দেয় নন্দিনী, আর সেই সময় এখন আসতে চলেছে। নন্দিনী প্রথমবার অনুভব করছিল যে এটা শুধু একটা সাধারণ গ্রেফতারি ছিল না, এটা তার অতীত, তার নেওয়া সিদ্ধান্ত এবং তার মানবতার এক চূড়ান্ত পরীক্ষা ছিল। ভোরের প্রথম আলো থানার জানলা দিয়ে ভেতরে এসে পড়ছিল। নন্দিনী নিজের চেয়ারে বসে অস্থিরভাবে ফাইল ওলটপালট করছিল, কিন্তু অক্ষরগুলো তার চোখের সামনে স্থির হচ্ছিল না। সারা রাত তার দুচোখের পাতা এক হয়নি। রাঘবের কণ্ঠ, তার শান্ত মুখ আর গ্রামবাসীদের সেই নীরব ভিড় সব কিছু তার বিবেকের ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল। তার গর্বের ইউনিফর্ম আজ প্রথমবার খুব ভারী মনে হচ্ছিল, যেন কাঁধে নক্ষত্র নয়, পাথরের বোঝা ঝুলছে। সে আবার কেস ডায়েরি খুলল। অভিযোগ সেই একই, সরকারি জমিতে অবৈধ দখল, মানুষকে উস্কানি দেওয়া, প্রশাসনের কাজে বাধা। কিন্তু কাগজগুলোর মাঝে অনেক ফাঁকা জায়গা ছিল। ঘটনার তারিখ মিলছিল না, সাক্ষীদের বয়ান একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল।
নন্দিনী এক একটি নথিপত্র আতশ কাচের মতো মনোযোগ দিয়ে পড়তে শুরু করল। প্রতিটি পাতা যেন তাকে ফিসফিস করে কিছু বলছিল। এটা পুরো গল্প নয়। সে তার এক জুনিয়র অফিসারকে ডেকে পাঠাল। এই জমির পুরো রেকর্ড বের করো, গত 10 বছরের সমস্ত ইতিহাস চাই। তার গলায় আদেশ ছিল, কিন্তু ভেতরে ছিল প্রবল অস্থিরতা। দুপুর নাগাদ পুরনো ধুলোমাখা ফাইল এসে গেল। নন্দিনী টেবিলের ওপর ম্যাপ ছড়িয়ে দিল, পুরনো রেকর্ড দেখল। ধীরে ধীরে কুয়াশা কেটে ছবি পরিষ্কার হতে লাগল। যে জমি রাঘবের বিরুদ্ধে দখলের অভিযোগ ছিল, সেই জমি বংশপরম্পরায় গ্রামের সাধারণ মানুষের ব্যবহারে ছিল। চারণভূমি হিসেবে, স্কুলের খেলার মাঠ হিসেবে, বন্যার সময় গরিবের আশ্রয় হিসেবে। হঠাৎ 2 বছর আগে তার ওপর একটা ভুয়ো কোম্পানির নাম চড়িয়ে দেওয়া হয়েছিল। কাগজে সই ছিল, কিন্তু কালই অস্বাভাবিক রকমের টাটকা মনে হচ্ছিল। তারিখগুলোও ছিল সন্দেহজনক। সীমার অভিজ্ঞ চোখে সন্দেহ দানা বাঁধল। সে তৎক্ষণাৎ এলাকার তহসিলদারকে তলব করল। তহসিলদার এলো ঘাবড়ানো অবস্থায়, কপালে বিন্দু বিন্দু ঘাম মুছতে মুছতে। এই সইকার? নন্দিনী কাগজটা তার দিকে এগিয়ে দিল। সে এদিক ওদিক তাকাতে লাগল। ম্যাডাম, ওপর থেকে আদেশ ছিল। ওপর কে? নন্দিনীর প্রশ্নে ঘরে বজ্রপাতের মতো নীরবতা নেমে এলো। ওদিকে লকআপে রাঘব দেওয়ালে ঠেস দিয়ে বসেছিল। তার কাছে ভাবার অনেক সময় ছিল। সে জানত যাদের সাথে সে লড়ছে তারা ছোটখাটো লোক নয়, অনেক বড় মাথা। কিন্তু তার নিজের কাজের জন্য কোনো অনুশোচনা ছিল না। সে শুধু সেটাই করেছিল যা তার কাছে সঠিক মনে হয়েছিল। বাচ্চাদের মুখের হাসি, বুড়োদের আশীর্বাদ, এটাই ছিল তার জীবনের একমাত্র পুঁজি। সন্ধ্যায় নন্দিনী নিজেই গ্রামে গেল। এবার তার সাথে না কোনো সাইরেন ছিল, না কোনো কনভয়, শুধু একটা সাধারণ সরকারি গাড়ি আর হাতে কিছু কাগজ। সে সেই বিতর্কিত জমি নিজের চোখে দেখল। বাচ্চারা সেখানে খেলছিল, গরু চড়ছিল। কাছেই একটা ভাঙা শেড ছিল, যেখানে রাঘব সন্ধ্যায় বাচ্চাদের পড়াত। নন্দিনী সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। তার স্মৃতির মণিকোঠায় ভেসে উঠল, একসময় এই গ্রামেই সেও বই নিয়ে বসত, আর রাঘব দূরে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে হাসত। গ্রামবাসীরা তাকে দেখে চুপ হয়ে গেল। তাদের মনে ভয় ছিল না, কিন্তু সংকোচ ছিল। এক বয়স্ক ব্যক্তি লাঠি হাতে এগিয়ে এলেন। বেটি, আমাদের লড়তে জানা নেই, আমাদের শুধু মাথা গোজার একটু জায়গা চাই। সীমার চোখ জলে ভরে এলো। আপনি সত্যি বলুন, সে নিচু গলায় বলল। রাঘব আপনাদের জন্য ঠিক কি করেছে? বয়স্ক ব্যক্তি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ও আমাদের ভয় থেকে বের করে এনেছে, আমাদের অধিকারের কাগজ দেখিয়েছে, অফিসের দরজায় দরজায় ঘুরেছে। যখন গুন্ডারা জমি ঘিরতে এসেছিল, তখন ওই ছেলেটাই সামনে দাঁড়িয়ে বলেছিল, আগে আইন দেখাও, তারপর জমি নাও। নন্দিনী আশেপাশে তাকাল। প্রতিটি গ্রামবাসীর মুখে একই গল্প লেখা ছিল, রাঘবের প্রতি অন্ধ বিশ্বাস। সে আর কিছু না বলে মাথা নিচু করে ফিরে এলো। রাতে সে নিজের ঘরে বসে তদন্তের চূড়ান্ত রিপোর্ট তৈরি করল। প্রতিটি বিন্দুর সাথে অকাট্য প্রমাণ জুড়ে দিতে থাকল। সরকারি রেকর্ডের গোলমাল, ভুয়ো সই, সাক্ষীদের মিথ্যে বয়ান, সব ফাঁস করে দিল সে। প্রতিটি পাতা লিখতে গিয়ে তার ভেতরের অহংকার একটু একটু করে ভাঙছিল। এটা শুধু একটা কেস সলভ করা ছিল না, এটা ছিল তার নিজের জীবনের ভুল সিদ্ধান্তের শুনানি। পরের দিন সকালে সে রাঘবকে শেষবারের মতো জিজ্ঞাসাবাদের জন্য ডাকল। কিন্তু এবার তার গলার গঠন ও ধরন আমূল পাল্টে গিয়েছিল। তুমি এত গোপন কাগজ কিভাবে জোগাড় করলে? রাঘব শান্ত স্বরে সব জানাল। কোন অফিসে কোন রেজিস্টার দেখেছে, কে তার কাছে ঘুষ চেয়েছে, কে তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। সে সব কিছু ডায়েরিতে লিখে রেখেছিল, তারিখ ও সময়সহ। আমি জানতাম, সে মৃদু হেসে বলল, একদিন সত্য ঠিকই কাজে আসবে। নন্দিনী অপরাধ বোধে মাথা নিচু করে নিল। তোমার ভয় লাগেনি? রাঘব হাসল, সেই পুরনো হাসি। ভয় লেগেছিল, কিন্তু বাচ্চাদের চোখে আমি তার চেয়েও বড় ভয় দেখেছিলাম, তাই নিজের ভয়কে জয় করেছিলাম। ঘরে এক মুহূর্তের জন্য পবিত্র নীরবতা নেমে এলো। নন্দিনী প্রথমবার অন্তর দিয়ে অনুভব করল, এই মানুষটা কোনো অপরাধী নয়, এ এক জীবন্ত সাক্ষী। সে তৎক্ষণাৎ তার ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে রিপোর্ট পাঠাল। ফোন বাজতে লাগল, রাজনৈতিক চাপ এলো। বিষয়টা খুব সংবেদনশীল, একটু ওপর থেকে দেখুন, আমাদের একটু সময় দিন। নন্দিনী পরিষ্কার জানিয়ে দিল, আইনের এখন সময় প্রয়োজন নেই, শুধু সত্য চাই। ওদিকে গ্রামে বাতাসের বেগে খবর ছড়াতে লাগল যে নতুন আইপিএস অফিসার নিজেই সত্য উদ্ঘাটনে নেমেছেন। মানুষ আশা আর ভয়ের দোলাচলে দুলছিল। কেউ মন্দিরে পুজো দিচ্ছিল, কেউ চুপচাপ দামায় বসেছিল। বাচ্চারা রাঘবের ফেলে যাওয়া স্লেটগুলো যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছিল, যেন সে এখনই ফিরে এসে ক্লাস নেবে। সন্ধে হতে হতে নন্দিনী তার চূড়ান্ত আদেশ দিল, আসল আসামিদের গ্রেফতারি পরোয়ানা। স্থানীয় প্রভাবশালী নেতা, এক ঠিকাদার আর প্রশাসনের দুজন দুর্নীতিগ্রস্ত অফিসার, সবার নাম সামনে আসতে লাগল।
থানায় হইচই পড়ে গেল। সেই লোকেরাই যারা কাল পর্যন্ত নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবত, আজ তারাই মাথা নিচু করে অপরাধীর কাঠগড়ায় দাঁড়িয়ে। নন্দিনী শেষবারের মতো ফাইলটা বন্ধ করল। তার আঙুলগুলো সামান্য কাঁপছিল। সে ধীর পায়ে লকআপের দিকে এগিয়ে গেল। লোহার গারদের সামনে দাঁড়িয়ে বলল, রাঘব, তোমাকে সসম্মানে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে। রাঘব কিছু বলল না, শুধু দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে নিল। কিন্তু সীমার গলা ধরে এলো আবেগে। আমার তোমার কাছে একটা শেষ কথা জিজ্ঞেস করার আছে। রাঘব তাকালো। জিজ্ঞেস করো। যদি আমি সেদিন তোমাকে ছেড়ে না গিয়ে তোমার সাথে থাকতাম তবে? রাঘব তার দিকে তাকালো, অনেকদিন পর সরাসরি চোখের দিকে। তবে হয়তো তুমি আজ এত বড় অফিসার হতে না, আর আমিও হয়তো সেই একই রাঘব থাকতাম। কিন্তু আজ তুমি যা হয়েছ তাতে আমারও পরোক্ষ অবদান আছে। নন্দিনীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিল, ইউনিফর্ম আবার আনটান করল। আমি বড্ড দেরি করে ফেললাম চিনতে। সে শুধু এটুকুই বিড়বিড় করে বলল। থানা থেকে বাইরে বেরিয়েই সে গ্রামের দিকে তাকালো। আকাশে কালো মেঘ জমেছিল, কিন্তু দূরে কোথাও এক চিলতে রোদ উঁকি দিচ্ছিল। সে বুঝতে পেরেছিল এই লড়াই এখনও শেষ হয়নি, কিন্তু এখন লড়াইয়ের দিক সম্পূর্ণ বদলে গেছে। পরদিন সকালে গ্রামে এক অদ্ভুত প্রশান্তিমাখা নীরবতা ছিল। না কোনো চিৎকার, না কোনো হাসি, যেন প্রকৃতিও কোনো এক মহাজাগতিক সিদ্ধান্তের অপেক্ষা করছে। নদীর স্রোতও আজ বড্ড ধীর মনে হচ্ছিল। রাঘব থানা থেকে ছাড়া পেয়ে যখন বাইরে এলো, তখন বাতাসে এক অদ্ভুত আর্দ্রতা ছিল। তার কবজিতে এখন আর হাত করা ছিল না, কিন্তু মনে লাগা অপমানের দাগ এখনও টাটকা ছিল। গ্রামের প্রবেশপথেই শত শত মানুষ দাঁড়িয়েছিল। কেউ এগিয়ে এসে কোনো কথা বলল না, শুধু সবার চোখ জলে ভরে এলো। বাচ্চারা তাকে দেখে দৌড় দিল এবং তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। সেই বাচ্চারা, যাদের স্লেট সে একসময় নিজের আধপেটা খাওয়ার পয়সা বাঁচিয়ে কিনেছিল। রাঘব পরম মমতায় তাদের মাথায় হাত বুলিয়ে দিল। তার চোখ নিচু হয়ে গেল। সে জানত এই লড়াইটা শুধু তার একার ছিল না, এ ছিল পুরো গ্রামের অস্তিত্বের লড়াই। কিছুক্ষণ পর সাইরেন ছাড়াই সরকারি গাড়ি গ্রামে ঢুকল। নন্দিনী গাড়ি থেকে নামল। মুখে সেই একই ইউনিফর্ম, কিন্তু দৃষ্টির ভাষা সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। সে সোজা গ্রামের মাঝখানে পঞ্চায়েতের চাতালটিতে পৌঁছাল। মানুষ ধীরে ধীরে তাকে ঘিরে জমা হতে লাগল। আজ তাদের মনে কোনো ভয় ছিল না, ছিল শুধু কৌতূহল। নন্দিনী মাইক হাতে নিল। আজ তার গলায় কোনো দাপ্তরিক আনুষ্ঠানিকতা ছিল না, ছিল শুধু নগ্ন সত্য। এই গ্রামের জমির ওপর এবং রাঘববাবুর ওপর যে অভিযোগ লাগানো হয়েছিল, তার সর্বৈব মিথ্যে প্রমাণিত হয়েছে। যেসব লোক ক্ষমতার অপব্যবহার করে আইনকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে। ভিড়ের মধ্যে গুঞ্জন উঠল। কিছু মানুষ স্বস্তির নিঃশ্বাস নিল, কিছু বয়স্ক মানুষের চোখ দিয়ে আনন্দাশ্রু বেরিয়ে এলো। সীমার নজর ভিড়ের এক কোণে দাঁড়ানো রাঘবের উপর পড়ল। সে সাধারণ মলিন পোশাকে মাথা একটু নিচু করে দাঁড়িয়েছিল। রাঘব সম্পূর্ণ নির্দোষ, সে উচ্চস্বরে ঘোষণা করল। এই একটি বাক্য যেন পুরো গ্রামের বুকে মলম হয়ে লাগল। কিন্তু গল্পের ক্লাইম্যাক্স এখানেই শেষ হয়নি। নন্দিনী এক মুহূর্ত থেমে গলা ঝেড়ে এগিয়ে বলল, আর একটা কথা আপনাদের সবার জানা দরকার। আমি আজ এখানে শুধু একজন আইপিএস অফিসার হয়ে দাঁড়িয়ে নেই। আমি সেই নন্দিনী যে একসময় এই গ্রামেই এক মানুষের হাত ছেড়ে চলে গিয়েছিল, শুধু এই কারণে যে সে গরিব ছিল। পুরো গ্রামে পিন পতন নীরবতা নেমে এলো। কেউ স্বপ্নেও ভাবেনি যে একজন বড় অফিসার সবার সামনে এই কথা স্বীকার করবে। নন্দিনীর গলা ধরে এলো কান্নায়। আমি ভেবেছিলাম যে সফলতাই জীবনের সব কিছু। আমি ভেবেছিলাম যে এই ইউনিফর্ম গায়ে চাপালে আমি ন্যায় বিচারের মালিক হয়ে যাব। কিন্তু এই কেস আমাকে নতুন করে শিখিয়েছে, ন্যায় বিচারের মানে ক্ষমতা প্রদর্শন নয়। ন্যায় বিচার মানে হল দায়িত্ব নেওয়া। সে সবার সামনে রাঘবের দিকে তাকাল। যেই মানুষটাকে আমি একসময় দুর্বল আর অযোগ্য ভেবেছিলাম, সেই মানুষটাই আজ আমাকে সঠিক আর ভুলের পার্থক্য বুঝিয়ে দিল। রাঘব মাথা তুলল। তার চোখে কোনো অভিযোগ বা রাগ ছিল না। নন্দিনী, সে শান্ত গলায় ভিড়ের মাঝখান থেকে বলল, আমার কোনো ক্ষমা বা স্বীকৃতি চাই না। আমি শুধু এটাই চাই যে এই গ্রামের বাচ্চারা যেন ভবিষ্যতে বিনা ভয়ে মাথা উঁচু করে পড়তে পারে। সীমার চোখ দিয়ে এবার বাঁধ ভাঙা জল বেরিয়ে এলো। সে প্রথমবার ইউনিফর্মে থেকেও নিজের কান্না লুকোনোর চেষ্টা করল না। আমি কথা দিচ্ছি, সে বাষ্পরুদ্ধ গলায় বলল, এই গ্রাম আর কখনো একা পড়বে না। এই ইউনিফর্ম আজ থেকে আপনাদের ঢাল হয়ে থাকবে। সেই দিনই আসল অপরাধীদের জনসমক্ষে গ্রেপ্তার করা হল।
সেই দুর্নীতিবাজ নেতা, সেই লোভী ঠিকাদার আর সেই ঘুষখোর অফিসাররা, যারা বছরের পর বছর আইনকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করত। ক্যামেরা এলো, মিডিয়া এলো, চারদিকে ফ্ল্যাশলাইট জ্বলল, কিন্তু রাঘব কোনো ক্যামেরার দিকে তাকাল না। সে দূরের একটা গাছের নিচে বাচ্চাদের সাথে বসে তাদের পড়াচ্ছিল, যেন আশেপাশে কিছুই হয়নি। সন্ধ্যায় গ্রামে ঘরে ঘরে প্রদীপ জ্বলল। কোনো আড়ম্বরপূর্ণ উৎসব ছিল না, শুধু মনে এক অনাবিল শান্তি ছিল। গ্রামের বৃদ্ধারা রাঘবের মাথায় হাত রেখে আশীর্বাদ করছিল, বাবা, তুই আমাদের আসল অফিসার। কেউ একজন ভিড় থেকে বলে উঠল। নন্দিনী রাতে নিজের সরকারি আবাসে একা বসেছিল। তার সেই গর্বের ইউনিফর্ম সামনে হ্যাঙ্গারে টাঙানো ছিল। সে অনেকক্ষণ সেটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর চেয়ার থেকে উঠে ইউনিফর্মটা যত্ন করে নামাল এবং একপাশে রেখে দিল। আজ জীবনে প্রথমবার সে নিজেকে একজন পুলিশ অফিসারের আগে একজন রক্তমাংসের মানুষ বলে অনুভব করল। রাতে সে একাই নদীর পাড়ে গেল, সেই পুরনো জায়গা যেখানে একসময় সে রাঘবের সাথে বসে হাজারো রঙিন স্বপ্ন দেখেছিল। যদি সময়কে পেছনে নিয়ে যাওয়া যেত, সে নিজের মনেই বিড়বিড় করে বলল। হঠাৎ পাশ থেকে পরিচিত গলার আওয়াজ এলো, সময় পেছনে যায় না নন্দিনী। রাঘব এসে তার কিছুটা দূরে দাঁড়িয়েছিল, কিন্তু সময় আমাদের সামনের রাস্তাটা পরিষ্কার করে দেয়। দুজনে কিছুক্ষণ নদীর কলতান শুনে চুপ করে রইল। কোনো নতুন প্রতিশ্রুতি নেই, কোনো অভিযোগ নেই, নেই কোনো ফিরে পাওয়ার আকুতি, শুধু এক অসম্পূর্ণ গল্প যাকে জীবন নিজের মতো করে এক অন্যরকম পূর্ণতা দান করেছিল। কিছু মাস পরে গ্রামে সরকার ও গ্রামবাসীর উদ্যোগে এক নতুন স্কুল তৈরি হল। নাম রাখা হল জ্ঞানদীপ বিদ্যালয়। উদ্বোধনের দিন প্রধান অতিথি হিসেবে নন্দিনী এলো, কিন্তু এবার সে আর মঞ্চে উঠল না। ফিতে কাটার কাঁচিটা সে রাঘবের হাতে তুলে দিল। এই গ্রামের আসল হিরো ওই, এই সম্মান ওর প্রাপ্য, সে মাইকে বলল। রাঘব ম্লান হাসল। হিরো কেউ হয় না, সে উত্তর দিল, শুধু পরিস্থিতি থাকে আর মানুষের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে। গল্প এখানেই শেষ হয় না, কারণ এমন গল্প আমাদের আশেপাশের প্রতিটা গ্রামে থাকে, প্রতিটা শহরে থাকে, যেখানে কোনো এক রাঘব নীরবে সত্যের পাহারাদার হয়ে দাঁড়িয়ে থাকে, আর কোনো এক নন্দিনী হয়তো একটু দেরিতে হলেও সত্যকে চিনতে পারে। এই গল্পের সারমর্ম শুধু এটুকুই, দারিদ্র্য মানেই দুর্বলতা নয়, আর জাগতিক সফলতা কখনো মানবতার চেয়ে বড় হতে পারে না। যে মানুষ কঠিন সময়ও প্রলোভন ত্যাগ করে সঠিক রাস্তা বেছে নেয়, সেই হল পৃথিবীর আসল ধনী। ইউনিফর্ম, টাকা আর পদ এসব শুধু সাময়িক পরিচয়। মানুষ হওয়াটাই হল জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। এখন পাঠক, আপনার কাছে এক প্রশ্ন, যদি আপনি নন্দিনীর জায়গায় হতেন, তবে কি আপনি সত্যের সামনে নিজের অহংকারকে এভাবে নত করতে পারতেন? আর যদি আপনি রাঘবের জায়গায় হতেন, তবে কি আপনি প্রতিশোধের বদলে এই মহানুভবতা আর ন্যায় বিচারকে বেছে নিতেন? যদি আপনার এই গল্পটি হৃদয় ছুঁয়ে থাকে, তবে এটি লাইক করুন, নিজের বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও সত্যের এই শক্তি অনুভব করতে পারে। আর এমনই সত্য এবং মানবতায় ভরা গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।